শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দেশের জিডিপিতে ঢাকা জেলার অবদান 46%, যেখানে সবচেয়ে বেশি 55.58% অবদান রাখছে উৎপাদন খাত, আর সেবা খাত থেকে আসছে 44.2%। ডিসিসিআই-এর ইকোনমিক পজিশন ইন্ডেক্সকে এমন তথ্য উঠে এসেছে। শনিবার এটি প্রকাশ করা হয়। অনানুষ্ঠানিক খাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের তাগিদ উঠে আসে আলোচনায়। ফুটপাত কিংবা খুচরা ব্যবসা থেকে শুরু করে বড় বড় আন্তর্জাতিক ব্যবসার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত রাজধানী ঢাকা। মোট রপ্তানি আয়ের 40% আসে এখানকার কারখানাগুলোর উৎপাদিত পণ্য থেকে। একইভাবে মোট কর্মসংস্থানের 40% মানুষ কাজ করেন এই শহরে। এভাবেই রাজধানী ঢাকা জিডিপিতে অবদান রাখে 46%। শনিবার ডিসিসিআই প্রথমবারের মতো প্রকাশ করে ইকোনমিক পজিশন ইন্ডেক্স ইপিআই, যেখানে জানানো হয় ঢাকার অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে উৎপাদন খাত 55.8%, দ্বিতীয় ছোট ব্যবসা 49.7% এবং তৃতীয় সেবা খাত 44.2%। উৎপাদন, বিক্রয়, অর্ডার প্রবাহ, রপ্তানির প্রবণতা, কর্মসংস্থান, ব্যবসায়িক আস্থা এবং বিনিয়োগের প্রবৃত্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে। ফলে এটি একটি আর্লি ওয়ার্নিং ইকোনমিক অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। অর্থনীতির গতি ধরে রাখতে অনানুষ্ঠানিক খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ উঠে আসে আলোচনায়। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি জ্বালানি সরবরাহ নিশ্চিত করার তাগিদ দেন আলোচকরা। বিজনেসে মাত্র 3টা ইন্ডিকেটর ছিল, আনফরচুনেটলি অনলি সেই 3টা পয়েন্টই পরিবর্তন করা হয়েছে। কিন্তু এই ইন্ডেক্সগুলোর মেইন উদ্দেশ্য হলো যে ওই পয়েন্টটাকে ধরে দ্যাট উইল বি এন্ট্রি পয়েন্ট ফর দ্য রিফর্ম, এবং গভর্নমেন্ট শুড ওভারঅল চেঞ্জ দ্য ল যাতে বিজনেস কমিউনিটি বেনিফিট পায়। সো ওখান থেকে ওই বেনিফিটগুলো অনেক কান্ট্রি নিতে পারেনি, যেমন আমরা পারিনি ফর সাম রিজনস। সেটা হচ্ছে সামেশন এক্সআই ওভার এনআই। এনআই হচ্ছে নাম্বার অফ রেসপন্ডেন্ট, এক্সআই হচ্ছে যে ওই সেক্টরের কোন রেসপন্ডেন্টটা। টেস্ট মডেলটা ডেভেলপ হয়েছে, এটা আরো সমৃদ্ধতর হবে এবং ভবিষ্যতে এখান থেকে আমরা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবো, এবং যার উপর ভিত্তি করে আমাদের গভর্নমেন্ট যে পলিসি ইন্টারভেনশনগুলি গ্রহণ করবে, এবং এটা আমাদের পুরো ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটি এবং গ্রোথের জন্য ভূমিকা রাখবে। এ সময় অর্থনীতির সূচক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ইপিআইতে কৃষিকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন আলোচকরা। মত দেন ঢাকাকে আরো যুগোপযোগী করে তোলার। Ideally reflect the state of economy of bottom of pyramid or base of pyramid markets such as ours, যেখানে পৃথিবীর 80% লোক বাস করে। গত কোয়ার্টারের ইকোনমিক অ্যাক্টিভিটি কি বেড়েছে না কমেছে, সেটা কিন্তু আমি তারপরের কোয়ার্টারে গিয়ে জানলে এটা আসলে খুব একটা রেলেভেন্স থাকে না। গার্মেন্টস, ব্যাংক, আবাসন সহ 8টি খাত নিয়ে তৈরি করা হয়েছে ইপিআই। আগামীতে প্রতি 3 মাস পর পর প্রকাশ করা হবে এই প্রতিবেদন, যার মাধ্যমে দেশের অর্থনীতির গতি প্রকৃতি জানা যাবে এবং কার্যকর নীতি গ্রহণের সহায়ক হবে বলে জানায় ডিসিসিআই। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, ডিসিসিআই-এর প্রকাশিত এই ইন্ডেক্সের তথ্য ধরে আসলে আমরা আজকে আলোচনাটি করতে চাই। কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ এবং এটি আসলে ঢাকা কেন্দ্রিক যেই অর্থনৈতিক একটি অবস্থা, সেটি আসলে কিভাবে বিকেন্দ্রীকরণ করা যায় সে বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য আজকে দুজন অতিথি যুক্ত হয়েছেন। জনাব তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো সিপিডি, এবং জনাব হুমায়ুন রশিদ, সাবেক সভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিজনেস আওয়ারে। প্রথমেই প্রশ্ন রাখতে চাই জনাব তৌফিকুল ইসলাম আপনার কাছে, যে আপনি যে রিপোর্টটি দেখলেন যে জিডিপির 46% অবদান ঢাকার, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি এক্সাক্ট মানে 46%ই কিনা এটা হয়তো মানে বলা মুশকিল, কারণ বাংলাদেশে অফিসিয়াল যেই জিডিপি এস্টিমেট হয়, যেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো করে, সেইটাতে আসলে আঞ্চলিকভাবে আমাদের জিডিপি এটা প্রাকলন করা হয় না। তবে নিঃসন্দেহে এটাতে কোনো ধরনেরই আপনার দ্বিধা থাকবে না বলতে যে বাংলাদেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং এটার যে প্রবৃদ্ধি হয় সেটা অনেক ক্ষেত্রে ঢাকা জেলা বা ঢাকা বিভাগ কেন্দ্রিক। আপনি যদি
আমাদের বড় মানে সার্ভিস সেক্টর দেখেন এখানে অবশ্যই আছে। একই সাথে আমাদের যে শিল্পাঞ্চল গড়ে উঠেছে সেই এবং মূলত তৈরি পোশাক খাতের, সেটাও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এই 3টি জেলার সমন্বয়ে কিন্তু একটা বড় হাব, এবং সেটা হয়তো কিছুটা আমাদের চট্টগ্রামে আছে, কিন্তু মেজর এই যে কলকারখানাগুলো এগুলো কিন্তু ঢাকার আশপাশেই তৈরি হয়েছে। এটা হিস্টোরিক্যালি ওয়াজ আমাদের যে মানে রাজধানী শুধু হয়েছে তা না, আমাদের অর্থনৈতিক অঞ্চল হিসেবেও ঢাকা সবসময় এটা ছিল। মানে আমাদের শীতলক্ষার পারে যে ধরনের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল, বুড়িগঙ্গার পারে যে ধরনের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল, এটা মানে কয়েক শত বছরের ইতিহাস এবং সেটারই ধারাবাহিকতা এটা চলছে। আর ফলে একটা বড় দেখবেন যে আপনার কারণ হলো যে এখানে জনসংখ্যাও প্রচুর পরিমাণে বাড়ছে। আমাদের যে সেন্সাসের হিসাবটা আছে সেই সেন্সাসের হিসাবে আমরা দেখি, অন্যদিকে যদি আপনি তাকান বরিশালের মতো বিভাগে কিন্তু জনসংখ্যা বাড়ছে না। তার মানে হলো সেখান থেকে মানুষজন আসলে রিলোকেট করছেন যেখানে গ্রোথ সেন্টার আছে। তো সেইটার হিসাবে ঢাকা কেন্দ্রিক ভাবে হচ্ছে। এটার চাপটা এখন আমরা বুঝতে পারছি, আমাদের পরিবেশ থেকে শুরু করে জনসংখ্যার চাপ, ট্রাফিক এবং কস্ট অফ বিজনেস কিন্তু এখন আস্তে আস্তে বাড়ছে। ফলে আমরা যদি গ্রোথ এবং এটার যে বিজনেস অ্যাক্টিভিটির যদি আমি এখন সাস্টেনেবিলিটি চাই, তাহলে আসলে আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে এবং এই অপরচুনিটি গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে দিতে হবে। আমরা অর্থনীতির ভাষায় বলি যে আমাদের মাল্টি গ্রোথ সেন্টার তৈরি করতে হবে। সো এখনো এটা খুবই ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক। ইনফ্রাস্ট্রাকচারেও মানে আমরা যে যতটুকু তৈরি করেছি ইনফ্রাস্ট্রাকচার গুলো আমরা খুবই ঢাকা এবং চট্টগ্রামের আশপাশেই আপনি দেখবেন যে ভালো পাওয়া যায়, গ্যাস থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে এভরিথিং, রাস্তাঘাট। কিন্তু আমরা খুবই ছোট দেশ, আমরা আসলে মানে পোর্ট আমাদের চট্টগ্রামে আছে, এটা কোনো এক্সকিউজ না। আমরা মানে আপনি যদি চিন্তা করেন 400-500 কিলোমিটারের ভিতরে আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। অন্যান্য যে আমরা যে ধরনের দেশের কথা আমরা বলি, ভিয়েতনাম থেকে শুরু করে চায়না, ইন্ডিয়া, এইটা কিন্তু তারা মানে এইটুক ডিস্টেন্স কোনো বিষয়ই না তাদের জন্য ট্রাভেল করা ফর এক্সপোর্ট, ইম্পোর্ট এন্ড আদার বিজনেস অ্যাক্টিভিটি। সো আমাদের নতুন করে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আগামী দিনের যে প্রবৃদ্ধি হবে সেটাকে চিন্তা করা দরকার। জি, জনাব তৌফিক, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। এখানে এই প্রতিবেদনে বলা হয়েছে যে প্রায় কর্মসংস্থানের 40% ঢাকায়, অর্থাৎ এই প্রধান নগরে হচ্ছে। একই সাথে যদি আপনি বলতেন যে মানে এই কর্মসংস্থানগুলো বিকেন্দ্রীকরণের চ্যালেঞ্জগুলো কি রয়েছে এবং কেন আমরা এটা করতে পারছি না? দেখেন, কর্মসংস্থানে যে বললাম যে আমাদের যেহেতু গ্রোথ সেন্টার, ইকোনমিক অ্যাক্টিভিটির সেন্টারটা যেহেতু ঢাকা, এটা আপনি যদি আমরা শিল্প তো একটা বড় জায়গা হয় নতুন কর্মসংস্থান তৈরিতে। কারণ কৃষির যে কর্মসংস্থান সেটাও শোভন কর্মসংস্থান সবসময় হয় না। কারণ আমরা অর্থনীতি ভাষায় বলি যে এটার ভিতর লুকায়িত মানে বেকারত্ব রয়ে গেছে। আমার হয়তো 3 জন লোক দিয়ে যে কাজটা করা যায়, আমাদের যেহেতু পারিবারিক শ্রমিক থাকে ওখানে হয়তো 4 জন 5 জন ওখানে কাজ করছেন। সো ফলে ওই জায়গাগুলো থেকে আমি যদি মোর যেটাকে রিয়েল শোভন কর্মসংস্থান বলি, ডিসেন্ট ওয়ার্ক, সেগুলো কিন্তু অনেক বেশি এই ঢাকা কেন্দ্রিক ভাবে হচ্ছে। এবং একটা বড় চাপও আপনার আছে, সেটা হলো সিজনালিটি। মানে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখবেন কর্মসংস্থানের জন্য বিশেষ বিশেষ সময়ে মানে গ্রোথ সেন্টার গুলোতে মানুষ আসে, যারা মূলত হয়তো বছরের একটা সময় কৃষি শ্রমিক অথবা নিজেরা কৃষক, কিন্তু তারা আর একটা সময় যখন অতখানি কাজ নাই তখন তারা আরেকটু ভালো আয়ের আশায় আশপাশের গ্রোথ সেন্টারে যান। যদি সম্ভব হয় তারা ঢাকায় আসেন, না হলে হয়তো অন্যান্য জেলা শহরে যান। ফলে এইটা আর একটা ডাইনামিক্স, যেটা আমাদের বড় একটা ইনফর্মাল সেক্টর আছে এবং ঢাকা কেন্দ্রিক ভাবেই যেহেতু, আমি আবারও বলছি যে যেহেতু এখানেই আয় হচ্ছে, এখানেই আবার আপনার পণ্যের চাহিদা আছে, সেবার চাহিদা আছে, ফলে এইখানেই আবার কর্মসংস্থান হচ্ছে। ফলে এটা একটা সাইকেলের মতন তৈরি হয়েছে যে যেখানে আপনার বেশি ইকোনমিক অ্যাক্টিভিটি আছে ওখানেই কর্মসংস্থান বেশি তৈরি হচ্ছে, ফলে ওইখানে আবার আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি বেশি তৈরি হচ্ছে। সো কিন্তু এইটা সাস্টেনেবল হবে না। সাস্টেনেবল এই জন্য হবে না কারণ এটা একটা ধারণ ক্ষমতা আছে, এটার একটা ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটিটা আমরা অলরেডি উই আর রিচিং টু দ্য ভেরি পিক,
এবং এইটার কারণে পরিবেশ থেকে শুরু করে নগরের যে জীবনযাত্রার পরিস্থিতি সেইটাও এখন চাপের মধ্যে আছে। জনাব হুমায়ুন রশিদ, আপনি যদি এই বিষয়ে বলতেন যে আপনারা কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে যে ভূমিকা রেখে চলেছেন, সেগুলো আসলে আপনারা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক করছেন কেন? এগুলো জেলা শহরগুলোতে কেন করা যাচ্ছে না? ধন্যবাদ। আপনার আমাদের দেশে অনেক আগে আপনি যদি দেখেন ইতিহাসে চট্টগ্রাম কিংবা খুলনা অঞ্চলে শিল্পাঞ্চল ছিল, ওখানে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ওভাবে আস্তে আস্তে তৈরি করা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে যে জিনিসটা করা হয়েছে মূলত জ্বালানি সরবরাহর যে স্টেবল সাপ্লাই, যেটা হচ্ছে গ্যাস সাপ্লাই, ইলেকট্রিসিটি, এটা ঢাকা কেন্দ্রিক এবং ঢাকার আশেপাশে এই জিনিসগুলা করা হয়েছে। এবং সবগুলা বিদ্যুৎ কেন্দ্র আপনার নদীর পূর্বাঞ্চলে হয়েছে। পূর্বাঞ্চল বলতে আমি বুঝাচ্ছি পদ্মার এপারে হয়েছে। ফলে পশ্চিমাঞ্চলে কিন্তু আমরা কেউ শিল্প স্থাপনে যাই নাই, যদিও ওটা আমাদের, আমরা বলতে পারি যে শ্রমিক সোর্সিং এর প্রথম জায়গাই হচ্ছে আপনার নদীর ওই পশ্চিমাঞ্চলে। সেটা খুলনা থেকে দিনাজপুর পর্যন্ত যে অঞ্চলেই যান না কেন, কিন্তু কেন হয় নাই এই প্রশ্নটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে জ্বালানি সরবরাহ নিশ্চিত ছিল না, 2 নম্বর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট করে নাই, 3 নম্বর হচ্ছে যে আপনার এই যে লজিস্টিক্স এন্ড ট্রান্সপোর্টেশন এবং সরকারি অফিস কর্মকাণ্ড পরিচালনা ব্যুরোক্রেসি, এই জিনিসগুলো একটার পর একটা ইন্টার রিলেটেড ছিল। তারপরে হচ্ছে এডুকেশন সিস্টেম, আমরা কিন্তু ঢাকার বাইরে এভাবে নিয়ে যেতে পারি নাই। আপনার চিকিৎসা সিস্টেম, চিকিৎসা, এটাও আমরা বাইরে নিয়ে যেতে পারি নাই। ফলে যারা ইনভেস্ট করতে চান, যারা চান যে আরো বেশি শিল্প গড়ে উঠুক, তারা কিন্তু ঢাকা শহরের আশেপাশেই বিশেষ করে গেছেন। কারণ হচ্ছে এই নাগরিক সুবিধাগুলো আমাদের এই ঢাকা শহরের আশেপাশেই বিল্ড আপ হয়েছে। এটা আজকে তৈরি হয়নি, এটা কিন্তু 50-60 বছর আগে থেকেই শুরু হয়েছে, যেটা ঢাকার আশেপাশে ঢাকাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আমরা কিন্তু কেউ যাইনি যে শিল্প স্থাপনে দিনাজপুরে কিংবা রংপুরে, যদিও ওখানে কিন্তু প্রচুর শ্রমিক পাওয়া যায়, যদিও আজকে এই ইনফ্রাস্ট্রাকচারটা কিছু সাপোর্ট করেছে, কিন্তু করেনি কি করে নাই হচ্ছে ট্যাক্স ব্রেক। আপনার ট্যাক্স ব্রেক যদি ওখানে থাকতো তাহলে হয়তো অনেক শিল্প ওদিকে চলে যেত, অনেক লোকের কর্মসংস্থান হতো, ঢাকার উপরে এই চাপটা আসতো না। ঢাকা আমরা কিন্তু অ্যাডিশনাল কোনো ট্যাক্স ওইভাবে ইম্পোজ করি না। উপরন্তু আমি আপনাকে জাস্ট সিম্পল একটা উদাহরণ দেই, যে একটা সিলিন্ডার গ্যাস, 12 কেজি সিলিন্ডারের গ্যাস, যেটা 1200 থেকে 1300 টাকা 1200 টাকা থেকে 1300 টাকায় বিক্রি হয় দিনাজপুরে কিংবা যশোরে। আর ওর চাইতে অর্ধেক জ্বালানি মাথা পিছু খরচ করে ঢাকা শহরে যারা সুবিধাভোগী ওনারা এই গ্যাসটা পান। এই এনার্জি কস্ট পার ক্যাপিটা, এনার্জি কস্ট ঢাকা শহরে কম মফস্বল শহরের তুলনায়। ফলে অনেক লোক অনুপ্রাণিত হয় না যে মফস্বল শহরে যে সে কিছু ইনভেস্ট করবে কিংবা কর্মসংস্থান হবে। ইনভেস্টমেন্টের আরেকটা বড় জায়গা যে আমাদের এডুকেশন সিস্টেমটাও কিন্তু চেঞ্জ হয় নাই। এডুকেশন সিস্টেমটা পুরোপুরি শহর কেন্দ্রিক জবের জন্যই তৈরি হয়েছে, গ্রাম কেন্দ্রিক জবের জন্য তৈরি হয় নাই। যেতে কৃষিতে কিন্তু আমরা অনেক ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করতে পারি, কৃষিতে কিন্তু অনেক রিফরমেশন আসছে। কৃষিতে আমাদের যে এখনো পর্যন্ত ইনোভেশনসটা আসার অপরচুনিটি আছে, এগ্রিকালচারাল প্রডিউস তৈরি করার অপরচুনিটিস হয়ে গেছে। আমরা ওই জায়গাটাতে অ্যাড্রেস করতে পারি নাই, কারণ আমাদের স্কুল কলেজ মাদ্রাসা যেখানেই বলেন না কেন, কোনো জায়গায় এই কৃষির উপরে ইনোভেশন যে হতে পারে এই জিনিসটা এডুকেশন সিস্টেমে আমরা অ্যাড্রেস করছি না। যদি করতে পারতাম তাহলে ঢাকা শহরের উপরে যে চাপটা, এই চাপটা আপনার ডিট্যুর করে বিভিন্ন জেলা ভিত্তিক অঞ্চলে চলে যেতে পারতো। বরিশালের কথা বললেন তৌফিক ভাই, বরিশালে কিন্তু ডাব হয় প্রচুর, আমরা কিন্তু এই ডাবটাকে কিন্তু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করতে পারি নাই। বরিশালে মাছ হয়, মাছটাকে আমরা কিন্তু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করতে পারি নাই। ফলে ওই ছেলেটা কর্মসংস্থানের জন্য, একটা গার্মেন্টসের কাজের জন্য তাকে ঢাকায় চলে আসতে হচ্ছে, এবং ঢাকার উপরে চাপ আসছে। এই চাপ বেশি দিন নেওয়া যাবে না এবং উচিত না। এটা যদি আমরা এই জবটাকে মাইনের কাছে না নিয়ে যাই, মাইন বলতে আমি যেটা বুঝছি সেটা
হচ্ছে যে যেখানে লোক আছে সেই লোকের কাছে যদি আমরা জবটাকে না নিয়ে যাই, তাহলে কিন্তু এই ঢাকা একসময় ভয়াবহ রূপ ধারণ করবে। জি এই ভয়াবহ রূপ ধারণ করার আগেই আমাদেরকে পলিসি আকারে যেতে হবে, যেটা আগামী 5 বছর 10 বছর কিংবা 15 বছরে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি পর্যায়ক্রমে। জি জনাব তৌফিকুল ইসলাম খান, আপনি যদি বলতেন যে শুধুমাত্র তো কর্মসংস্থানই নয়, আমাদের যে প্রশাসনিক কাজ অনেক ক্ষেত্রে এগুলো শহর কেন্দ্রিক হয়ে পড়েছে, এগুলোকে বিকেন্দ্রীকরণ করার কোনো সুযোগ আছে কিনা বা করা উচিত কিনা, বা করলে সেগুলো কিভাবে করা যেতে পারে? একটা বড় জায়গা তো আমাদের এখন তৈরি হয়েছে যে তথ্য প্রযুক্তি। তো সেই তথ্য প্রযুক্তির ব্যবহারকে আমাদের বাড়ানোর দরকার। আমাদের যেটা বড় এখনো কনসার্ন আছে সেটা হলো যে অনেকগুলো সার্ভিস, যেটা বলছিলেন যে খুব সহজ না ঢাকা বা বড় শহরগুলোর বাইরে পাওয়া, ফলে সেই ধরনের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাকে শুধু সরকারি পরিষেবা না, আমি একটা ছোট উদাহরণ দিব আপনাকে যে কিভাবে আমাদের যে ফাইন্যান্স করার যে ক্যাপাসিটি, এইটাও আমাদেরকে বিভিন্ন সময় আমাদের গবেষণায় এসছে যে ঢাকার বাইরে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংকগুলো আছে, তাদের কোন ওই ধরনের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা অতখানি নাই যে বড় একটা ইনভেস্টমেন্ট তারা ফাইন্যান্স করে। ফলে যেটা হয় যে আপনি যদি ঢাকার বাইরেও কোনো মানে ওই রিজন গুলোর বাইরে গিয়ে আপনি যদি কোনো কারখানা স্থাপন করতে চান বা বড় একটা ইনভেস্টমেন্ট চান অর্থায়ন, তাহলে আপনাকে কিন্তু ওই একটা ঢাকা বা ওই ধরনের বড় শহরের বড় ব্রাঞ্চের থেকে আপনাকে অর্থায়ন করতে হবে। ফলে যে বিজনেস করবেন তাকে কিন্তু আবার ঠিকই আপনার এই ধরনের জায়গাতে একটা লিয়াজ অফিস বা ওই বিষয়গুলো মেনটেন করতে হচ্ছে। তো এইগুলো ফ্যাক্ট, এগুলো বিভিন্ন সময় এসছে, কিন্তু এটা অনেক ক্ষেত্রেই ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে যেটা চিকেন অ্যান্ড এগ প্রবলেম। একটা বড় বিষয় হলো মানে দুটো আমি আপনাকে খুবই সিগনিফিকেন্ট বলি। একটা হলো যে আমাদের যে পরিবহন ব্যবস্থা আছে, এই পরিবহন ব্যবস্থাকে আমরা এখনো এই কয়েকটি গ্রোথ সেন্টারের বাইরে নিতে পারি নাই, এবং এটাকে অনেক লম্বা সময় লাগে বাংলাদেশে, যেটা অন্য দেশে হয়তো এতখানি লাগে না, এবং আমরা রেলের মতন জায়গাগুলোকে যথেষ্ট ডেভেলপ করতে পারি নাই। আপনি যদি চীন বা অন্যান্য দেশের কথা জানেন যারা অনেক বড়, তারা এই জায়গা থেকে ম্যাসিভ ডেভেলপমেন্ট করেছে, যেটা আমরা চিন্তা করতে পারি না, আমাদের প্ল্যানেই নাই। সেকেন্ড হলো যেটা আমাদের এনার্জি এবং ইলেকট্রিসিটি আমরা অনেকে তো গ্যাস নাই, এটা দীর্ঘদিনের ইস্যু ছিল, কিন্তু ইলেকট্রিসিটিও যদি বলি, ইলেকট্রিসিটির সাপ্লাইটা স্টেবল না। সো স্টেবল যেহেতু না, সুতরাং যেই ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো এখন আছে সেই জোনগুলোতেই আসলে ইনভেস্টমেন্টটা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন বিনিয়োগকারীরা, তারা একরকম বাধ্য। তো এইটাকে হ্যান্ডেল করার জন্য আসলে একটা বড় প্রচেষ্টা ছিল হলো আমাদের কতগুলো স্পেশাল ইকোনমিক জোন করা, সো দ্যাট ওই জায়গাগুলোতে আমরা এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার গুলো আমরা করতে পারি। এই প্ল্যানটা কিন্তু কাগজে পত্রেই মূলত থেকে গেছে, এইটার থেকে মানে বাস্তবায়নের দিক থেকে এইটা খুব বেশি অগ্রগতি হয় নাই। যেটুক অগ্রগতি হয়েছে ওইটা ওই দেখবেন যে একই এগেইন আপনার চিটাগাং মিরের সরাইয়ের যেই জোনটা আছে ওইটাই হয়তো কিছুটা অগ্রগতি হয়েছে। ফলে এইগুলো এখন খুবই ইম্পর্টেন্ট যে সামনের দিন আমরা যদি ডিসেন্ট্রালাইজ করতে চাই, একটা হলো পরিষেবাগুলো শুধু সরকারি না, ইনভেস্টমেন্টের জন্য যে পরিষেবা দরকার হয় সেগুলোকে ডিসেন্ট্রালাইজ করা এবং কোয়ালিটি সাপ্লাই অফ সার্ভিসেস বলি, ইনফ্রাস্ট্রাকচার বলি, এইটা নিশ্চিত করা। এ বিষয়ে আরেকটি বিষয়ে আমরা অন্য একটি প্রসঙ্গে আসতে চাই। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনি জানেন যে সম্প্রতি দেশের প্রায় 200-র কাছাকাছি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, চাকরি হারিয়েছেন লক্ষাধিক মানুষ। এই যে একদিকে আমরা দারিদ্র্যসীমা বাড়ছে, অন্যদিকে আমাদের বেকারত্বের হার বাড়ছে, তার মধ্যে যদি এরকম একটি অবস্থা তৈরি হয় তাহলে আসলে শঙ্কা তৈরি করছে কিনা আমাদের কর্মসংস্থানের দিকে? কর্মসংস্থানের সংখ্যা তো আছেই। আমরা আপনাদের জানি না মনে আছে কিনা, আমরা বলেছিলাম যে গত বছর 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব থেকে বের করেছিলাম যে 21 লক্ষ চাকরি কমে গেছে। চাকরি তো বাড়েই নেই, নতুন করে 21 লক্ষ কমে গেছে। মুশকিলটা হলো যে তারপরে আমরা খুবই মানে হতাশ হয়ে দেখেছি যে আমাদের যে বাজেট আসলো, আমাদের যে বিভিন্ন ইকোনমিক পলিসি ডিসকাশন হচ্ছে,
এর ভিতরে কর্মসংস্থান যথেষ্ট গুরুত্ব পায় নাই। এবং এটা কোথায় তথ্য উপাত্তের ক্ষেত্রেও যে শ্রম শক্তি জরিপ যেটা করা হয় এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এটার আর এখন তথ্য কালেক্ট করা হচ্ছে না। ফলে এটা বোঝাও খুব মুশকিল যে রিকভারি হচ্ছে কি হয় নাই, কারণ ওই টাইমটা তো একটু ডিস্টারবেন্স ছিল আমাদের। আমরা একটা রাজনৈতিক পরিবর্তনের ভিতরে, গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে গেছি অনেকগুলো জায়গায়, সেখানে আমরা জানি যে এক ধরনের ক্রনিক ক্যাপিটালিজমের ভিতর দিয়ে চলছিলাম, তারা অনেকে পালিয়ে গেছে যখন সরকারের পতন হয়েছে। তো সেই জায়গা থেকে একটু দেখা দরকার। এই সময়টা কিন্তু এক্সপোর্টও আমার মোটামুটি পজিটিভ ছিল। তো কারখানা যেগুলো তৈরি পোশাক ক্ষেত্রে বন্ধ হয়েছে সেটা কতখানি জব লস হয়েছে এইটা বোঝাটাও এখন জরুরি। এবং আমি মনে করি যে আবার একটা ইতিবাচক সম্ভাবনাও আছে যে অনেকে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। সুতরাং ফার্স্ট ইনভেস্টমেন্টের জায়গা হিসেবে হয়তো আপনার এই বন্ধ কারখানাগুলোকে আবার চালু করা যায় কিনা, এখানে বিদেশি ইনভেস্টমেন্ট এনে হোক, জয়েন্ট ভেঞ্চার হোক, এটাকে অ্যাকুইজিশন করে হোক, এই বিষয়গুলোতে আরেকটু গুরুত্ব দিয়ে ভাবার দরকার রয়েছে। এবং এটা দ্রুত করা দরকার এই জন্য, কারণ এই কারখানাগুলোতে নিঃসন্দেহে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, রেডি ইনফ্রাস্ট্রাকচার। সেই রেডি ইনফ্রাস্ট্রাকচার গুলোকে আমরা যদি অনেকদিন বন্ধ রাখি, ওইটাকে আবার ব্যবহারযোগ্য করা নিয়ে একটা সমস্যা হবে। ফলে এই জায়গাটা আমার মনে হয় যে সম্ভাবনা গুলো আছে, কারণ রপ্তানি তো নেগেটিভ হয় না, রপ্তানি তো পজিটিভলি বাড়ছে তো আমাদের। তো সেই জায়গাটাতে যদি আমি, এবং সম্ভাবনাও তৈরি যেটুকু হয়েছে, সেইখানে আমরা ফোকাস দিয়ে এই জায়গাটাকে আনতে পারি, তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এমপ্লয়মেন্ট সিচুয়েশনটাও আরেকটু ভালো হবে, এবং আমাদের সামনের দিনে এই ব্যবসাকে এক্সপ্যান্ড করার জন্য আমাদের যে সম্ভাবনা এটাকেও কাজে লাগানো যাবে। সুতরাং সরকারের পক্ষ থেকে আমি মনে করি যে ওই জায়গাটা একটু মনোযোগ দেওয়া দরকার, যে কিভাবে আমরা এই সংযোগটা ঘটাতে পারি, যে নতুন বিনিয়োগের যে আশাটা আছে এবং কারখানাগুলো আছে এটার ভিতরে আমরা একটা সংযোগ তৈরি করতে পারি। জি, এই বিষয়ে হুমায়ুন রশীদ আপনি যদি বলতেন যে বিনিয়োগের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা খরা চলছে এবং বিনিয়োগকারীরা বিনিয়োগে আস্থা রাখতে পারছেন না। আসলে মূল কারণটি কি? যদিও আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক অস্থিতিশীলতা বা অনিশ্চয়তার কারণেই আপনারা আসলে আস্থা রাখতে পারছেন না, এই বিষয়টি আসলে যদি আপনি একটু পরিষ্কার করতেন, কেন আপনারা বিনিয়োগে আস্থা রাখতে পারছেন না? আপনি নিজেই উত্তর দিয়েছেন, যেটা হচ্ছে রাজনীতিক একটা অস্থিরতা আছে, একটা কনফিডেন্স পাওয়া যাচ্ছে না। এক, দুই নম্বর হচ্ছে সামাজিক একটা অস্থিরতা আছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। আমরা কিন্তু সব জায়গায় কেন জানি অস্থিরতা দেখছি। আমরা জানি না যে আমরা গাজীপুর যেতে 2 ঘন্টা লাগবে না 12 ঘন্টা লেগে যেতে পারে, এরকমও তো হতে পারে। এই যে হঠাৎ করে মাঝে মাঝে রাস্তার ভিতরে নেমে যাচ্ছে শ্রমিকরা, শ্রমিক অসন্তোষ হচ্ছে কোনো না কোনো কারণে, কিংবা কোনো অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা বড় জটিলতার মধ্যে আমরা আছি। 2 নম্বর হচ্ছে নীতি ও আইনি জটিলতা একটা রয়ে গেছে, যেটা আমরা বলছি রিফরমেশনস হবে। এই রিফরমেশনস জিনিসটা কিন্তু ওইভাবে এফেক্টিভলি আসে নাই, যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। আমরা চাচ্ছি কি, যে আমাদের একটা কোভিড গেছে, তারপর গ্লোবাল সাপ্লাই চেইন একটা চ্যালেঞ্জ গেছে, আমাদের দেশে কারেন্সি যে ডলার এবং টাকার যে কনভার্সন এক্সচেঞ্জ রেটটা ছিল ওটা একটা চ্যালেঞ্জ গেছে। এতগুলো চ্যালেঞ্জ যাওয়াতে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। শুধু আপনি গার্মেন্টস এর কথা কেন বলবেন, আপনি প্রচুর ফ্যাক্টরি আছে যারা গার্মেন্টস এর বাইরে, তাদেরও কিন্তু আপনার আজকে চ্যালেঞ্জের মুখে তারা যাচ্ছে। বিশেষ করে আপনি ধরেন স্টিল ম্যানুফ্যাকচারিং, সিমেন্ট ম্যানুফ্যাকচারিং, আপনি যে কোনো সেক্টরটাই বলেন না কেন আজকে একটা বড় চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছে। আপনি দেখবেন যে সিমেন্ট সেক্টরে 30% পারফরমেন্স করছে তারা। 30% যে রেভিনিউ দিয়ে কি ওই ফ্যাক্টরির অপারেশন চালাতে পারবে কিনা, এটা একটা কোশ্চেন আছে। আপনার আমরা ইনভেস্টমেন্ট করার ব্যাপারে এনকারেজ হচ্ছি না যতক্ষণ না নতুন সরকার আসছে, যতক্ষণ না ইলেকশন হচ্ছে, ততক্ষণ আমাদের জন্য একটা চ্যালেঞ্জ মনে হচ্ছে। এর জন্য আমরা বিশ্বাস করি যে আগামীতে যদি যে সরকারই আসুক না কেন, তারা অনেক জায়গায় রিফরমেশনস এর ব্যাপারটাকে এন্ডোর্স করবে, ইনফ্রাস্ট্রাকচারটাকে এন্ডোর্স করবে, এমপ্লয়মেন্টের ব্যাপারে এন্ডোর্স করবে। এই যে অর্থনৈতিক বর্তমান যে অস্থিরতাটা আছে এখান থেকে বেরিয়ে আসবে। সাইমালটেনিয়াসলি আমাদের দেশে একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে, যেটা আমরা সব সময় বলি যে ওয়ান স্টপ সার্ভিস হয়ে গেছে, আসলে এটা এখনো এফেক্টিভ হয়নি। না হওয়ার প্রথমত কারণ হচ্ছে যে এই জিনিসগুলা কাগজে কলমের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। আমলাতান্ত্রিক জটিলতা এবং সুশাসনের অভাব, এই দুটা কিন্তু আমাদেরকে এখনো ইনভেস্টমেন্ট করতে এনকারেজ করে না। এই জিনিসগুলো যদি না হয় তাহলে ডোমেস্টিক ইনভেস্টার্সরা আসবে না।
ডোমেস্টিক ইনভেস্টার্স যদি না আসে, কম আসে, তাহলে আপনি কিভাবে এফডিআই কে অ্যাট্রাক্ট করবেন? আপনি বিদেশি বিনিয়োগ নিয়ে এসে যদি বলেন যে মার্জার এন্ড অ্যাকুইজিশন করবেন, এই সিক ফ্যাক্টরি গুলা, বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি গুলা, আসলে তারা কিন্তু এখনো কনফিডেন্স পাবে না, পাচ্ছে না। কারণ তারা জানে না আগামীতে কি হবে, রাজনৈতিক ভাবে কি দাঁড়াবে, ইলেকশন কবে হবে, ইলেকশনের পরে কি দাঁড়াবে, এই জিনিসগুলো নিয়ে এখনো অস্থিরতা রয়ে গেছে। ফলে যারা বিদেশি বিনিয়োগকারী এসেছিল, আমার সাথে কথা হয়েছে ব্যক্তিগতভাবে, তারাও বলছে যে আমরা ইনভেস্ট করব, দিস ইজ এ কান্ট্রি অফ অপরচুনিটি, এবং এই দেশে ইনভেস্টমেন্ট করার অনেক সুযোগ রয়ে গেছে, এবং এই দেশে মার্কেট অপরচুনিটি ভারত, চায়না, আসিয়ান কান্ট্রিজ সব জায়গায় আছে ধারে কাছের মধ্যে। ফলে তারা ইনভেস্ট করতে চায়, কিন্তু ইলেকশনের আগে না, ইলেকশনের পরে তারা এদেশে ইনভেস্ট করতে চায়। আপনি দেখেন যদি যে আমরা কেন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি না কিংবা ডিলে করছি ইনভেস্টমেন্ট করার জন্য। প্রথমত আপনি এই চিটাগং এর যে মিরেশ্বরা ইকোনমিক জোন, এই জোনটাকে কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, না রোডস, পানি সরবরাহ, গ্যাস সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ এখন পর্যন্ত এটাকে অ্যাড্রেস করা যায়নি। এখন কে করবে এই জায়গাগুলোকে? যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার গুলাকে যদি আমরা অ্যাড্রেস না করি, পোর্ট অথরিটি, পোর্ট হ্যান্ডলিং, আপনার রেল রোড ট্রান্সপোর্টেশনস, আপনার রিভারাইন ট্রান্সপোর্টেশনস, সবগুলোকে অ্যাড্রেস করতে হবে, এবং এটাকে এখনই একটা পলিসি আকারে নিয়ে আসতে হবে। এই বিষয়ে জনাব হুমায়ুন রশিদ, এই বিষয়ে একটু তৌফিকুল ইসলাম সাহেব আপনার মন্তব্য জানতে চাই। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলেই কি বিনিয়োগ বাড়বে কিনা, আপনি কি মনে করেন? না, আপনি যখন ফিরলেই বলেন তখন এটা কঠিন হয়ে যায়। এইটা রাজনৈতিক স্থিতিশীলতা একটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বলবো যে নিয়ামক। ফলে অন্যান্য, এর অর্থ এই না যে অন্যান্য বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে না, কারণ আমরা অনেকগুলো বিষয়ের কথা বলেছি এখানে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমার ব্যুরোক্রেসি ইস্যু। একটা বড় বিষয় যেটা আমরা আলাপ করি না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানব সম্পদ, যে ইনভেস্টমেন্ট আসবে সেটা করতে হবে। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা দরকার এই কারণে, কারণ হলো একটা আনসার্টেনটি ভেতর দিয়ে আসলে ইনভেস্টর আসতে চান না। কারণ যারা ইনভেস্ট করবেন তারা আসলে তো 1 বছরের জন্য ইনভেস্ট করেন না, তারা ইনভেস্ট করেন 10 বছর, 20 বছর, 50 বছরের জন্য। তো সেই ইনভেস্টমেন্টের ডিসিশনটার জন্য তখন তারা মনে করেন যে আচ্ছা আমি না হয় আর কিছুদিন অপেক্ষা করি, কারণ নীতির কোনো পরিবর্তন হবে কিনা, আরো ফার্দার বেটার কোনো অপরচুনিটিও আসতে পারে একটা নতুন সরকারের ভেতরে, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো কি থাকবে, নির্বাচনের আগে তারা কোন ধরনের অর্থনৈতিক নীতির কথা বলেন, সেই দিকের ডাইরেকশন গুলোকে ওনারা দেখতে চান। ফলে যেটা নিয়মিত ইনভেস্টমেন্ট একটা থাকে, যে যাদের অলরেডি আছে তারা হয়তো রিইনভেস্ট করছেন, দে হ্যাভ এ বেটার আইডিয়া। একেবারে ফ্রেশ ইনভেস্টমেন্ট আসতে গেলে অবশ্যই আপনার রাজনৈতিক স্থিতিশীলতা একটা গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয় হলো যে রাজনৈতিক স্থিতিশীলতার সাথে অনেক ক্ষেত্রে আমাদের অর্থনীতি যেহেতু যুক্ত আছে, ওটার ভিতরে সংকটটা একটু কম থাকে, তখন ওভারঅল ডিমান্ড এবং ইকোনমির এক্সপ্যানশনটা বেটার হবার কথা। তখন ওইটাতে এনকারেজ বোধ করে ইনভেস্টররা আসেন। সো এই বিষয়গুলো এই কারণেই একটার সাথে যুক্ত, কিন্তু আমি ওই একমাত্র কারণ হিসেবে দেখলে তো হবে না, কিন্তু আমাদের 3-4টা যে বড় বড় কারণ আছে তার মধ্যে নিঃসন্দেহে রাজনৈতিক স্থিতিশীলতা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ জনাব তৌফিকুল ইসলাম খান এবং হুমায়ুন রশিদ, আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এর সাথে শেষ করতে হচ্ছে আজকের আলোচনা পর্ব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, বিজনেস আওয়ারে সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যোগ দিতে আজ ঢাকায় আসছেন দেশটির জ্বালানি মন্ত্রী পারভেজ মালিক। 20 বছর পর সোমবার ঢাকায় হতে যাচ্ছে দুই দেশের এই যৌথ কমিশনের 9ম বৈঠক। গুরুত্ব পাবে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ। দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হতে পারে। দুদেশের বাণিজ্যিক লেনদেনের পাল্লা ইসলামাবাদের দিকেই ভারী। তবে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে না পারলে অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনতে পারবে না ঢাকা, মনে করেন বিশ্লেষকরা। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। এই মুহূর্তে শেয়ার বাজারের সবশেষ অবস্থা আমরা দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে
যে প্রধান তিনটি সূচক তার মধ্যে দুটি নিম্নমুখী রয়েছে, একটি ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স সেটি 7 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 5142 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়ে ভিত্তিক সেটি এই মুহূর্তে অবস্থান করছে 1088 পয়েন্টে। 7 পয়েন্ট কমে ডিএস 30 ইন্ডেক্স সেটি এই মুহূর্তে অবস্থান করছে 1990 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 328 কোটি টাকা এবং 165টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 150টি শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 180টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, এবারে জানাবো মুদ্রাবাজারের আপডেট। মুদ্রাবাজারের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলারের দাম, স্বর্ণের দামটি আগে দেখে নিতে চাই। স্বর্ণের দামটি আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের স্বর্ণ সেটি এই মুহূর্তে অবস্থান করছে প্রতি ভরির দাম 2,08,996 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,99,501 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,70,994 টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,42,219 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ভরি রূপা 22 ক্যারেটের সেটির প্রতি ভরির দাম আজকে বাজারে রয়েছে 5,470 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 5,213 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 4,467 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম 3,359 টাকা। মুদ্রাবাজারের আপডেটটি দেখে নিতে চাই। মার্কিন ডলার প্রতি ডলারের দাম আজকে বাজারে রয়েছে 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 138 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 143 টাকায়। পাউন্ড 157 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 165 টাকায়। চীনা ইউয়ান 16 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 18 টাকায়। সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 33 টাকায় এবং ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। নিষেধাজ্ঞা শেষ, এখন সাগর নদীতে ছুটছেন জেলেরা। তাদের অভিযোগ, বন্ধের সময়ে ভারতীয় জেলেরা মাছ শিকার করেছে। সরকারি সহায়তার চাল না পাওয়ার কথাও বলেছেন অনেকে। এসব পেছনে ফেলে আবারও জমজমাট বেচা বিক্রির অপেক্ষায় জেলেও ব্যবসায়ীরা। এবার ইলিশের আহরণ বাড়বে আশায় বুক বেঁধেছেন তারা। সাইফুর রহমান মিরনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে উৎসাহ নিয়ে মাছ শিকারে নেমে পড়েছেন জেলেরা। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় মানবেতর জীবনযাপন করেছেন তারা। কার্ড থাকার পরও পাননি সরকারি সহযোগিতার চাল। আমরা যেমন এত পরিশোধে যাইলে মেম্বার চেয়ারম্যানকে ধারা যায়, আমাকে কাঠ নিয়ে যাই যে আমাকে সরকার চাউল দিছে, আমাকে চাউলটা দেন। কোনো আপনাকে চাউল নাই, চাউল দেয় কাগরে ওই স্লিপ দিয়ে 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 ওই তোর নেতা ফেতা করে এই চাল দিয়ে দেয়। 22 দিন পর মাছ শিকারে গেলেও মাছ পাওয়া না পাওয়া নিয়ে শঙ্কার কথাও জানালেন বোট মালিক সহ জেলেরা। আমরা জেলেরা যে চাল ডালগুলো পাইতো, কিন্তু ওই জিনিসটা আমরা পাইতেছি না। আজকে রাত 12টার পর অভিযান শেষ হবে। আমরা আল্লাহ যদি বাঁচায় কাল সকালে সাগরে যাব। আমাদের বর্তমানে এখানে 7টা বোট আছে। তো আমরা এতদিন 22 দিনের অভিযান মানছি। আজকে মধ্যরাত থেকে 2টা বোট ছাড়তেছি আল্লাহর নাম নিয়ে, আল্লাহ জানে কি হবে। গত মৌসুমে পর্যাপ্ত ইলিশ না পেয়ে হতাশ ব্যবসায়ীরা। অপেক্ষার পালা শেষে ইলিশ মিলবে সেই আশায় বুক বেঁধে আছেন তারা। নিষেধাজ্ঞা শেষ হয়ে গেলে আমরা হয়তো কিছু মাছ পাবো। একবার কিন্তু শীতে মাছ হয়েছিল, সব বড় মাছ। প্রণোদনার চাল না পাওয়াকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে মৎস্য বিভাগ বলছে, এবছর নিষেধাজ্ঞা যথাযথভাবে পালিত হয়েছে। মৌসুমে ইলিশের আহরণ বাড়বে। আমাদের যে এবার যে বিজিএফ এর যে আমরা যে বরাদ্দ পেয়েছিলাম, তাতে আমাদের বেশিরভাগই জেলে পরিবার কভার করেছে। আমাদের সংরক্ষণ অভিযান সুষ্ঠুভাবে পরিচালনা করার কারণে আমাদের বিশ্বাস আগামীতে আমাদের ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। মা ইলিশ সুরক্ষা অভিযানে 765 মামলায় 548 জনকে কারাগারে পাঠানো হয়েছে। 45 লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। দর্শক, রিপোর্টে দেখছিলাম 22 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেটি কাটিয়ে এখন আবারও পুরোদমে ইলিশ মাছ শিকারের যে সময় সেটি কিন্তু শুরু হয়েছে।
শনিবার দিবাগত রাত 12টার পরে কিন্তু সেটি শুরু হয়েছে এবং এই রিপোর্টটিতে আমরা দেখলাম যে জেলেদের অনেক আক্ষেপ রয়েছে। তারা অভিযোগ করেছেন যে ভারতীয় জেলেরা মাছ ধরার সুযোগ পেয়েছে বা ধরেছে, কিন্তু অন্যদিকে তারা বলেছেন যে সরকারি যে প্রণোদনার চাল সেটিও তারা পায়নি, এমন অভিযোগ কিন্তু আমরা রিপোর্টটিতে দেখেছি। তবে সবকিছু ছাপিয়ে তারা এখন আবার আশায় নতুন করে বুক বেঁধেছেন। তারা বলছেন যে এবার প্রচুর পরিমাণে মাছ আহরণ করতে পারবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকে মধ্যরাত থেকে কিন্তু গতকাল মধ্যরাত থেকে কিন্তু ইলিশ মাছের যে নিষেধাজ্ঞা সেটি উঠিয়ে দেওয়া হয়েছে এবং মাছ ধরার সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা পরে আরেকটি রিপোর্ট আমাদের হাতে আছে, সেটি দেখে নিতে চাই। স্বল্প খরচে লাভজনক হওয়ায় পেঁপে চাষে সফলতা পেয়েছেন সিরাজগঞ্জের কৃষক রাসেল। পরিশ্রম আর নিষ্ঠায় শুধু নিজের নয়, আশপাশের অনেক কৃষকের অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। অনেকেই তার কাছ থেকে বীজ নিয়ে পেঁপের আবাদ করছেন। আব্দুল সামাদ সায়েমের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এমন দৃশ্য সিরাজগঞ্জের রঘুনাথপুর গ্রামের কৃষক রাসেলের বাগানের। জানান প্রথম অন্যান্য জাতের পেঁপে চাষ করে কাঙ্ক্ষিত সফলতা পাননি, তবে হতাশ না হয়ে কৃষি অফিসের পরামর্শে শাহী জাতের পেঁপে চাষ শুরু করেন। এরপরই বদলে যায় তার ভাগ্য। বর্তমানে মাত্র 2 বিঘা জমিতে 50,000 টাকা খরচ করে প্রথম ধাপেই প্রায় 3 লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন তিনি। আমি কাঁচা পেঁপে 50,000 টাকা বিক্রি করি এবং সাথে 1 লাখ টাকা পাকা পেঁপে বিক্রি করি। আর আমার জমিতে যে পরিমাণ পেঁপে আছে এখনো 1 থেকে 1.5 লাখ পেঁপে পাকা পেঁপে বিক্রি করা যাবে। রাসেলের পেঁপে বাগান থেকে বীজ নিয়ে বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। দেখে খুব আমার কাছে ভালো লাগছে এবং অনেক ভালো চাষ হয়। পরে ওনার কাছ থেকে বীজ নিয়ে আমি করছি, বুঝছি না, আমার ভালো হয়েছে। বড় সাইজের পেঁপে দেখে আমার ইচ্ছা হইলো যে আমি তো এই পেঁপে বাগান করলে আসলে লাভবান হয়েছে, আমিও লাভবান হতে পারবো। রাসেলের পেঁপে চাষ করেছে, তার ফলন ভালো দেখে আমি তার উদ্যোগ নিয়েছি। আমরা কীটনাশক এবং বালাইনাশক কখন কি প্রয়োগ করতে হবে এবং সার কিভাবে প্রয়োগ করতে হবে, ফসলের রোগ বালাই পোকামাকড়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সাপোর্ট দিয়ে থাকি। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন পেঁপে চাষে সব সময় সময়োপযোগী নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন তারা। আর আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পেঁপের আবাদের ব্যাপারে কৃষকদেরকে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি এবং সরকারিভাবে আমাদের কাছে খুবই সামান্য পরিমাণ প্রদর্শনী আসে, ব্যাপকভাবে দেওয়ার আমাদের সুযোগ থাকে না, কিন্তু আমরা কারিগরি প্রশিক্ষণ এবং আধুনিক চাষাবাদের যে কলা কৌশল, এটি আমরা কৃষকদেরকে বিনামূল্যে পরামর্শ দিয়ে থাকি। বছরে একাধিকবার ফলন হয় বলে পেঁপে চাষ এখন অনেকের আগ্রহের জায়গা হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আমরা দেখছিলাম সিরাজগঞ্জের রাসেলের যে পেঁপে চাষ, সেই পেঁপে চাষে তার সাফল্যের কথা আমরা দেখছিলাম এবং সাফল্যের গল্প শুনছিলাম। আসলে পেঁপে এখন সহজলভ্য একটি কৃষি পণ্য হিসাবে আসলে সারা বাংলাদেশে একটি জনপ্রিয়তা পেয়েছে এবং প্রচুর পরিমাণে সারা দেশ জুড়ে কিন্তু এখন পেঁপে উৎপাদন হচ্ছে এবং বাণিজ্যিকভাবে সফল হয়েছেন প্রচুর মানুষ। সেরকম একটি প্রতিবেদন আমরা দেখছিলাম। এবার জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়ল। শনিবার কানাডার পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি বিজ্ঞাপন নিয়ে বিতর্কের জেরে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। কানাডার সরকারি একটি বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে শুল্কের বিরোধিতা করা হয়। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে বিজ্ঞাপনটিকে প্রতারণামূলক ও বিদ্বেষমূলক আখ্যা দিয়ে বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে শুল্ককে সমর্থন করতেন রিগান। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আলোচনার জন্য প্রস্তুত বলে জানালেও ট্রাম্পের এই ঘোষণায় দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।